নাকি ডাইরেক্ট ই ভিসা দিয়ে দিচ্ছে? দিলে তো একটা কোড। স্বাগত জানাচ্ছি আয়ন টিভির সাপ্তাহিক আনবিষয়ক অনুষ্ঠান লিগাল টক উইথ আনোয়ার খানে। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা স্কাইয়ের 782 এর পাশাপাশি আয়ন টিভির যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে সরাসরি দেখছেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আইনি অনুষ্ঠান। আইনি প্রশ্ন করা হয়, এখানে আইনি উত্তর দেওয়া হয় এবং আইনি আলোচনা হয়। আপনাদের যদি কোনো আইনি প্রশ্ন থাকে, আপনার যদি কোনো ইমিগ্রেশন রিলেটেড, ফ্যামিলি অথবা প্রপার্টি রিলেটেড কোনো কিছু জানবার থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে, সেখানে আপনারা কল এবং টেক্সট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। যেহেতু প্রশ্নগুলো শুধুমাত্র ফোনের উপরে বেস করে হয়ে থাকে, তা সেক্ষেত্রে কিছুটা জেনারিক অ্যান্সার হবে। আপনাদের স্পেসিফিক অ্যাডভাইস দরকার হলে সেটি কোনো সলিসিটর অথবা ব্যারিস্টারের কাছ থেকে নিয়ে থাকবেন। দর্শক, আমরা আলোচনা করছিলাম ফ্যামিলি ল নিয়ে, ডিভোর্স এবং চাইল্ড কন্ট্যাক্ট নিয়ে, চাইল্ড কাস্টাডি নিয়ে। আমাদের সাথে আলোচনা করবার জন্য উপস্থিত আছেন জনাব আনোয়ার খান। তিনি ব্রিড সলিসিটরসের প্রিন্সিপাল। তিনি আলোচনা করছিলেন ডিভোর্স নিয়ে এবং আমাদের একটি প্রশ্ন ছিল বিরতিতে যাবার আগে, যে ভদ্রলোক প্রশ্ন করেছিলেন তিনি তার ওয়াইফের জন্যে ইউ সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু এখন পর্যন্ত বিআরপি পাননি, তার কি করতে হবে? আমি আমার অতিথির কাছে চলে যাই সেই বিষয়ে জানবার জন্যে। যে আনোয়ার ভাই, আমাদের যে প্রশ্নটি ছিল। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে। এই ধরনের সমস্যা অনেকেই ইদানিং পড়ছে। এটা ইউজুয়াল প্রবলেম হতেই পারে। এটা এমন কোনো, আমরা যতটুকু আপনার কথা বুঝেছি তাতে মনে হচ্ছে যে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন অথবা সেটেলমেন্ট, আমি জানি না কোন রুটে আপনারা গিয়েছেন, এই চিঠিটা পেয়েছেন। ওই চিঠিটা যদি পেয়ে থাকেন, ওখানে চিঠির মধ্যে লেখা আছে আপনি যদি এতদিনের মধ্যে বিআরপি না পান তাহলে ওইখানে যোগাযোগ করার জন্য একটা অ্যাড্রেস দেয়া থাকে, একটা ইমেল বা একটা টেলিফোন নাম্বার দেয়া থাকে, আপনারা ওইখানে যোগাযোগ করবেন। ইউজুয়ালি এই ধরনের ক্ষেত্রে বিআরপি পাঠানোর সময় আমরা এভরিডে ইমেল পাচ্ছি হোম অফিস থেকে অথবা এখন রয়্যাল মেল থেকে। রয়্যাল মেল বলে দেয় যে আপনাদের এই বিআরপিটা অমুক জায়গায় যাবে, অতটার সময় পৌঁছবে, এগুলো কিন্তু একদম পরিষ্কার বলে দেয়। তো এখন এগুলো যদি আপনারা না জানেন, আপনারা একটু হোম অফিসে যোগাযোগ করেন অথবা যেখান থেকে চিঠিটা আসছে সেখান থেকে একটু যোগাযোগ করেন। যোগাযোগ করলে এটা আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ দর্শক। আমার মনে হয় আমি একটু অ্যাড করতে চাই, ওখানে ওই যে লেটারটির মধ্যে আসলে এখন ডিটেলস দেওয়া থাকে, সো ওখান থেকে ওখানে লিঙ্ক দেওয়া থাকে, অথবা এখন যদি ই ভিসা নিয়েও কোনো কিছু বলার থাকে তাহলে ওই লেটারেই থাকবে। তাহলে লেটারটি পুরোপুরি, কারণ একটু লেটারটা বড়ই থাকে, ওই লেটারটি পুরোটা পড়লেই কিন্তু দর্শক হ্যাঁ ওই চিঠিতেই সব বলে পেয়ে যাবে। চিঠিতে সব বলে দেওয়া থাকবে ভাই আপনি কি করবেন না করবেন। যদি আপনি চিঠি পেয়ে থাকেন ওখানে অবশ্যই আছে। ই ভিসাটা অন্য ধরনের ব্যাপার, এটার সাথে আপনার বিআরপির এই মুহূর্তে কোনো সম্পর্ক নাই। যদি এমনও হইতে পারে, এখনও আমরা এগুলো পাই নাই, আপনি যদি পেয়ে থাকেন যে আপনাকে বলে দিল আপনার ই ভিসা আমরা গ্র্যান্ট করে দিয়ে দিচ্ছি, আপনারা ই ভিসাতে কনভার্ট হওয়া শুরু হবে, অথবা সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ডাইরেক্ট যাদেরকে ভিসা দিবে ই ভিসা কনভার্ট করবে। যদি করে সেই ক্ষেত্রে আপনাকে একটা কোড নাম্বার দিবে এবং সেই কোড নাম্বারটা কীভাবে ইউজ করবেন সেগুলো বলে থাকবে। তো এই বিষয়গুলো যদি আপনার চিঠিতে কোড নাম্বার দেওয়া থাকে বা যদি ওই লিঙ্কটাও দেওয়া থাকে যেখানে গিয়ে আপনি কোড নাম্বারটা ইউজ করতে পারবেন, দ্যাট ক্যান বি। এটা এখনও শুরু হয় নাই, আমাদের চোখে নলেজে এখনও আসে নাই। ধন্যবাদ ভাইয়া আপনাকে। জি আনোয়ার ভাই, আমরা যেখানে ছিলাম আপনি বলছিলেন যে চাইল্ড কন্ট্রাক্ট এবং চাইল্ড কাস্টাডি যখন ডিভোর্স হয়ে যাবে অথবা ডিভোর্সের প্রসেস চলতে থাকবে, তখন আপ টু 18 পর্যন্ত বাস্তবতা হলো যে চিলড্রেনরা তার মায়ের কাছেই থাকে, কিন্তু এর কোনো ব্যতিক্রম আছে কিনা, অথবা কীভাবে এই কন্ট্রাক্টটা মেনটেন করবে? এটা সিরিয়াস ব্যতিক্রম। চাইল্ড কাস্টডি ইজ এ সিরিয়াস লিগাল কনসার্ন। এখানে এই দেশের কোর্ট, এই দেশের সোশ্যাল সার্ভিসেস আপনার বাবা মা কি এইসব দেখবে না, তারা দেখবে বাচ্চার চাইল্ড সেফটি, ইমোশনাল ওয়েলবিং অ্যান্ড তাদের কোনো ধরনের রিস্ক আছে কিনা, এইটা তাদের দেখার বিষয়। এগুলা
সাধারণত বলছি এদেশের লতে মা পাবে। যদি আপনারা জানেন যে শরিয়া লতে ল ইজ ডিফারেন্ট, শরিয়া লতে কাস্টডি হইল বাবার। যাই হোক, আপনারা এই কাস্টডির ব্যাপারে শুধুমাত্র বাবা পাবে মা পাবে তা কিন্তু না, এরকম যে কোনো লোক কাস্টডি পাইতে পারে। আপনার দাদা পাইতে পারে, দাদি পাইতে পারে, নানা পাইতে পারে, নানি পাইতে পারে। অনেকগুলা ব্যাপার আছে এখানে, অনেকগুলো ব্যাপার, অনেকগুলো ইস্যু জড়িত আছে এইসব জায়গায়। প্রথম কথা হইল, অ্যাজ পার এজ ল ইজ কনসার্ন, যাদের প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে তারা বাচ্চা কাস্টডি পাবে। এখন প্যারেন্টাল রেসপন্সিবিলিটি কার আছে? আরও সহজভাবে বলি, যাদের নাম বার্থ সার্টিফিকেটে আছে তাদেরই প্যারেন্টাল রেসপন্সিবিলিটি আছে। এখন আমাদের সমাজে এই বিষয়টা হয় না, অনেক সমাজেই, মানে আমাদের বাঙালি কমিউনিটিতে এটাতে আমরা রিয়ালি দেখি না এখনও। বাট অন্য কমিউনিটির বার্থ সার্টিফিকেট যখন পাই তখন কিন্তু দেখি ওখানে শুধু মার নাম আছে, বাবার নাম নাই। এখন এই ধরনের সিচুয়েশনে যদি বাবা প্যারেন্টাল রেসপন্সিবিলিটি ক্লেম করতে হয়, ইট ইজ এ হিউজ প্রসেস। বাচ্চা মানে এই বাবার আর একটা কোর্টে অ্যাপ্লিকেশন করতে হবে, কোর্টে অ্যাপ্লিকেশন করে তারপরে বাচ্চার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি নিয়ে আসতে হবে, এসে কাস্টডি ক্লেম করতে পারবে। এইটার একটা লম্বা ইস্যু। তাইলে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি যাদের, তারা বাচ্চা কাস্টডি পাবে। এবার মা পাব, বাবা পাব। মা কেন প্যারেন্টাল রেসপন্সিবিলিটি পাবে না? যদি মার বিহেভিয়ার একেবারে সিরিয়াসলি, এটা কিন্তু খুবই কেয়ার করবেন, মার বিহেভিয়ার আইদার মেন্টাল অর ফিজিক্যাল বিহেভিয়ার, মেন্টাল অর ফিজিক্যাল অ্যাসল্টে কোনো কারণে কোনো বাচ্চার যদি ইমোশনাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ওয়েলবিং হ্যাম্পার হয়, ডেফিনেটলি সে মা কাস্টডি পাবে না। এটা যে শুধুমাত্র, এটা মূল ইস্যুটা দাঁড়াবে হইল মার মেন্টাল অ্যাবিলিটি কী। এই সরি এক্সকিউজ মি, এই মেন্টাল অ্যাবিলিটি প্রুভ করা সে আরও কঠিন কাজ। একবার যদি বাচ্চার মা কাস্টডি লস করে, এই কাস্টডি ব্যাক করে আনা সিরিয়াস ম্যাটার। কী কারণে কাস্টডি লস হতে পারে বাচ্চার মার, একটা বলে নেই। বাচ্চার সামনে মা সারাদিন বাপের সাথে ঝগড়া করছে, বাচ্চার সামনে মা বাবার সাথে মারামারি করছে, বাচ্চার সামনে মা আদার কোনো লোকের সাথে সিরিয়াসলি শাউট করছে, রাগারাগি করছে, বা যাতে বাচ্চার মনের মধ্যে একটা ভয় ঢুকতে পারে। বাচ্চার মা বাচ্চাকে নেগলেক্ট করছে, বহু মা আছে না বাচ্চাকে বলে যা তোর আমি চাই না, তুই চলে যা। এরকম যদি কোনো বাচ্চার মা বাচ্চাকে নেগলেক্ট করে, কোনো বাচ্চার মা যদি তার বাচ্চাকে প্রপারলি মেনটেন করতে ব্যর্থ হয়, কীরকম? সে ধরেন আপনি ঘরের মধ্যে কাজ করতেছেন, আপনার বাচ্চা জানলা খুইলা বাইরে পা তেলা দিয়ে বসে আছে। এখন ওইখান থেকে বাচ্চাটা পড়ে যে কোনো সময় মারা যেতে পারে, তাহলে আপনার রেসপন্সিবিলিটি কী থাকবে? যদি কোনো কারণে এটা পুলিশের নজরে পড়ে, আপনার নেইবারের নজরে পড়ে, যদি সোশ্যাল সার্ভিসের নজরে পড়ে, ইউ আর নট এ ক্যাপেবল মাদার টু লুক আফটার ইউর চাইল্ড। আপনি ঘরের মধ্যে পাক করতেছেন কিচেনে বসে বসে, আপনার বাচ্চা দরজা খুইলা বাইরে চলে গেছে। আপনার বাচ্চার বয়স 10-12 বছর, 5 বছর বা 7 বছর। এই বাচ্চা যখন বাইরে চলে গেল, গিয়া পড়ল পুলিশের হাতে, আপনার লাইফ শেষ। পড়ল সোশ্যাল সার্ভিসের হাতে, আপনার লাইফ শেষ। পড়ল আপনার নেইবারের হাতে, সে রিপোর্ট করে দিল পুলিশকে, পুলিশ এসে বাচ্চা নিয়ে গেল, আপনি আর বাচ্চা ফেরত পাবেন না।
আপনার কাছে দিবে না। এখন এই বিষয়গুলো আপনারা এই দেশে বাচ্চাদেরকে নিয়ে সিরিয়াসলি আপনারা মনে রাখবেন। বিশেষ করে আমি খেয়াল করতেছি যারা এই দেশের আইন কানুন জানেন না, আমরা কিন্তু এগুলা খুবই কোর্টে ফেস করতেছি। আপনার ইউরোপ থেকে আসছেন, বাংলাদেশ থেকে আসছেন, এই দেশের আইন কানুন জানেন না, আপনারা বাংলাদেশের মতন বাচ্চারে ভাত খাওয়াইতে পারতেছেন না, বাচ্চা খায় না, বাংলাদেশে যেমন খায় না, না খাইলে বাচ্চারা ধরে মায়, এই খা 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 চিৎকার দিয়ে তারপরে মুখের মধ্যে ঢোকা দিবে, বাচ্চা একদিক দিয়ে কানবে, মা একদিক দিয়ে খাবার ঢোকাবে। ইট ইজ এ সিরিয়াস এলিগেশন এগেনস্ট এ মাদার, সিরিয়াস। আপনার বাচ্চা খায় না সেই জন্য দায়িত্ব হইলে দেশের ডাক্তারের, আপনার না। আপনি ডাক্তারকে গিয়ে বলবেন আমার বাচ্চা খেতে চাচ্ছে না। আমাদের অতি বেশি ভালোবাসার কারণে বাচ্চাদের জন্য, মনে রাখবেন, আপনাদের এই ধরনের ভালোবাসার কারণে আপনার বাচ্চার কাস্টডি মিস করতে পারেন বা আপনার কাছে বাচ্চা নিয়ে যেতে পারে। আপনার বাচ্চা খায় না, না খায় শুকায় যাইতেছে, বাংলাদেশের লোকজন যেরকম করে একটা বাচ্চারে খাওয়া মোটা বানায় ফেলতেছে, কিন্তু মুখে বলবে আমার বাচ্চা খায় না, এই বাচ্চারে খাওয়ানোর জন্য মারবে। ঠিক সেম অ্যাটিটিউড আপনাদের, আমি দুঃখিত, অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, বাংলাদেশের থেকে আসা ভদ্রমহিলারা অথবা ইউরোপ থেকে আসা ভদ্রমহিলারা দয়া করে সাবধান থাকবেন। আপনাদের এই অ্যাটিটিউড আমাদের কাছে কোর্টে গিয়ে আমরা প্রমাণ পাই। এগুলো একটা সিরিয়াস ম্যাটার। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে বাচ্চা কোনো কারণে যদি নেগলেক্ট হয়, আপনি বাচ্চার অবহেলা করতেছেন, অনেক মারা বলে তোরে আমি চাই না, তুই যা। এটা যদি কোনো কারণে কেউ ভিডিও কইরা সোশ্যাল সার্ভিসকে পাঠাইয়া দেয় বা যদি পুলিশকে পাঠাইয়া দেয়, এই বাচ্চা আপনি হারাইলেন, এই বাচ্চাটা আপনি হারাইলেন। এই দেশের বাচ্চা পালতে হবে। আপনার যদি একটা সহজ কথা বলি, আমাদের কমিউনিটিতে আমাদের বাংলাদেশ থেকে আসা বা অন্যান্য দেশ থেকে আসা লোকদেরকে আমি বিনীত অনুরোধ করতেছি, আপনারা যদি কোনো কারণে বাচ্চা পালার এই দেশের আইন কানুন না জানেন, সবিনয় অনুরোধ করতেছি, এই দেশে প্যারেন্টিং কোর্স আছে, খুব বেশি পয়সা লাগে না, আপনি অনলাইনে করতে পারেন, আপনি যাইতে পারেন। বাচ্চা হওয়ার আগে একটা মা একটা বাবা এই প্যারেন্টিং কোর্সটা করে নেবেন প্লিজ। এরকম আমরা প্রতিনিয়ত কোর্টে এগুলা ফেস করতেছি। বাচ্চাদের প্যারেন্টিং, মার প্যারেন্টিং ক্যাপাসিটি নাই, বাবার প্যারেন্টিং ক্যাপাসিটি নাই, এগুলো যে কীরকম ডিসগ্রেসফুল ইন কোর্ট। একেবারে আপনাদের চোখের দিকেও তাকাবে না, বাচ্চার বাবা বাচ্চার মা কোর্টে চোখের মধ্যে থেকে পানি দিয়ে কাঁদতেছে, তাদেরকে প্যারেন্টিং ক্যাপাসিটি নাই, বাচ্চাকে নেগলেক্ট করছে, বাচ্চা বাসার থেকে বেরিয়ে চলে গেছে, জাজ আপনার চোখের দিকে তাকাবে না, একেবারে চোখের দিকে তাকাবি না। আপনি যে কাঁদতেছেন কোর্টের মধ্যে বসে বসে, আপনার চোখের দিকে তাকাবে না, আপনার ওদিকে তাকাবেই না। জাজের মতো করে ডিসিশন নিলেও, বিকজ জাজের কাছে প্যারামাউন্ট ইম্পর্টেন্স হইল চাইল্ড। সেকশন 1 অফ দ্য চিলড্রেন অ্যাক্ট ভেরি ক্লিয়ার ল, যে কোন বাচ্চা, মানে একটা কোর্টের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কী হবে, সেটা হলো বাচ্চাটা, তার রিস্ক, তার আপব্রিঙ্গিং, তার ওয়েলবিং, তার ইমোশনাল অ্যাটাচমেন্ট। আপনার হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করতেছেন ঘরের মধ্যে বাচ্চার সামনে, আপনি দেখেন যে কোনো বাচ্চা, আপনি যখন বাচ্চা ছিলেন আপনি খেয়াল রাখেন, আর বাবা মা আশেপাশের লোকজন যখন ঝগড়াটা শুরু হয়েছে, আপনি লুকায় গিয়ে খাটের নিচে বসে ছিলেন না? এরকম এই কারণে বাচ্চার ইমোশনাল ডেভেলপমেন্টে হ্যাম্পার হবে, সিরিয়াস বিষয়। আপনার হাজব্যান্ড ওয়াইফে ঝগড়া করেন, মানুষে কোনো আপত্তি করবে না, বাচ্চার থেকে দূরে গিয়ে করেন, বাচ্চার সামনে এগুলো করেন, একটা রিপোর্ট হয়ে যাবে, আপনার বাচ্চা ফেরত পাবেন না, আমি বলে দিলাম। এগুলো সিরিয়াস ম্যাটার।
যদি এই হইল আপনার বিহেভিয়ারাল প্যাটার্ন, আপনি বাচ্চারে মারছেন, আপনি আমরা বলি ইংলিশের লটা হলো প্যারেন্টাল চ্যাস্টাইজমেন্ট। প্যারেন্টাল চ্যাস্টাইজমেন্ট এই দেশে একসময় বাংলাদেশের মতন, বাংলাদেশে যেমন আপনি বাবা মা ছেলে মেয়েরা যত খুশি মারতে পারবে অ্যালাউ, এই দেশেও একসময় অ্যালাউড ছিল। কিন্তু এই প্যারেন্টাল চ্যাস্টাইজমেন্ট বহুদিন 1975 থেকে বন্ধ করে দেওয়া আছে এই দেশে, পরিষ্কার। এই দেশে কোনো বাবা মা কোনো বাচ্চাকে মারতে পারবে না, পরিষ্কার, একদম পরিষ্কার। ইভেন যদি আপনি ধমকও দেন এবং যদি সেই ধমকটা বাচ্চার ইমোশনাল ওয়েলবিং এফেক্ট করে, ইউ আর লায়েবল। আপনি কোনো দিন এগুলোর থেকে বেরিয়ে আসতে পারবেন না। এই গেল বাচ্চার মা কেন পাবে না, বাচ্চার বাবা কেন পাবে না। আচ্ছা, আর সেকেন্ড ইস্যুটা হইল বাচ্চার মা পাগল। এখন বাচ্চার মা পাগল কেমনি বোঝা যাবে? আমরা যদি একটা লোক একটু বেশি কথা বলে বা একটা লোক যদি একটু কম কথা বলে, তাদেরকে কি আমরা পাগল বলবো? এই ক্ষেত্রে আপনার বাসায় সোশ্যাল ওয়ার্কার আসবে। সোশ্যাল ওয়ার্কার আইসা আপনাকে অ্যাসেস করবে। যদি অ্যাসেস করার সময় তারা বুঝতে পারে বা অতীতের কোনো ঘটনা দিয়ে আপনার এর আগে এরকম কোনো কাহিনী করছেন, এরকম ধরেন আপনি 10 বছর আগে এরকম একটা কাহিনী করছিলেন, সেটাও কিন্তু এই রিপোর্টে আসবে। আনোয়ার ভাই, আমাদের একটি কল আছে, আমরা কলটি নিয়ে আসি। কলার, আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি। জি, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সব কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। জি, আপনি একটু লাউডলি বলুন। জি, বাংলাদেশের প্রপার্টি সম্বন্ধে মতামত। বাংলাদেশি প্রপার্টি নিয়ে জি প্রশ্নটি করে ফেলুন। জি, আমার ওয়াইফও তারা 2 বোন। তখন আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে। জি, তখন আমার দেশে যেটা দিয়েছে এটা সেটা নাই, নকল হইতেছে। জি, তখন আমি এটা লাগি দিলাম, এটা আগ্রহিতাম তো পাইবা লাগি। আপনার ওয়াইফরা 2 বোন, একজন বাংলাদেশে আর একজন এখানে। জি ভাই। এখন শ্বশুর শাশুড়ি মারা গিয়েছে, আর কেউ নেই, আপনি কিভাবে প্রপার্টি ডিস্ট্রিবিউট করবেন অথবা কিভাবে পাবেন, এটা মালিক হবেন, এই তো? উনি দিতেছে না। জি, দেশের যে আছে উনি দিতে চাচ্ছে না। ওকে, ও দেশের যে আছে উনি দিতে চাচ্ছে। জি, আনোয়ার আর ভাই, কোনো আর কোনো আত্মীয় স্বজন আছে? আর কেউ আছেন? না, তো সেনা তো 2 বোন। না না না, ওনার বাবা মা মানে আপনার শ্বশুরের বাবা মা অন্য কেউ আছে কিনা জীবিত এখন? না না, তো নাই না। চাচা, ফুফা, চাচি, খালু? না না, কেউ নাই। ওরা 3 ভাই, সব মারা গেছে। শ্বশুর শাশুড়ি। আচ্ছা, পরিষ্কার ল তুমি তো বলতে পারো, তুমি বাংলাদেশের ল। আপনি বলুন, আমি আপনার সাথে অ্যাড করব। আচ্ছা, এটা পরিষ্কার বিধান হইল, শুনেন, এগুলা নিয়ে বাংলাদেশের প্রপার্টি ডিস্ট্রিবিউশনে এখন খুবই সহজ সিস্টেম হয়ে আছে। আপনারা দেখবেন এখন বাংলাদেশের নতুন একটা সার্ভে হচ্ছে, এটাকে বলি বিডিএস, বাংলাদেশ ডিজিটাল সার্ভে। ওখানে প্রত্যেকটা সম্পত্তির একেবারে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার মোতাবেক ওখানে উঠানো থাকবে। প্রথম বুদ্ধিটা দিই, আপনার ফাদার ইন লর, শ্বশুরের ডেথ সার্টিফিকেট নিয়ে ওইখানে 2টা বুদ্ধি আছে। এক হলো আপনারা কোর্ট থেকে একটা ডিক্লারেশন নিতে পারেন, ওইটা হলো ডিক্লারেশন স্যুট আছে বা কী স্যুট বলে তুমি আমি জানি না, এই দেশে আমরা বলি ল অফ সাকসেশনের আন্ডারে পড়ে। বাংলাদেশে নিশ্চয়ই না, মিউটেশন একটা না, এটা পরে, মিউটেশনটা আসতে পারে পরে। আপনার যে এই সম্পত্তির মালিক, আপনি যে ইনহেরিট করতেছেন, এটার জন্য একটা জজ কোর্টে একটা মামলা লাগবে। এই মামলা হইল সাকসেশনের মামলা, ওইটা বাংলাকে আমি ভুলে গেছি। এই সাকসেশনের মামলাটা করার পরে যদি এস্টাবলিশড হয় ইউর ওয়াইফ ওয়ান অফ দ্য ওনার
অফ অল দিস প্রপার্টিজ। এইবার আপনি যাবেন তহসিল অফিসে বা যেখানে, ওখানে গিয়ে আপনি মিউটেশনটা করে নেবেন, জরুরি মাস্ট, বা এসএলএন্ডের অফিসে। ওই মিউটেশনটার জন্য যদি আপনি মিউটেশনটা এখন করায় না রাখতে পারেন, বিডিএসের যে সার্ভে হচ্ছে এটা এত সফিস্টিকেটেড অথেন্টিক ডকুমেন্টস হবে, এই দেশের প্রপার্টি সিস্টেম থেকে অনেক বেশি উন্নত প্রপার্টি সিস্টেম বাংলাদেশে হবে। এবং আপনার শুধুমাত্র ওই জমির মিউটেশন নাম্বার দেওয়ার পরে এটার পুরা হিস্ট্রি আপনি পেয়ে যাবেন। ভাই ভুল করেন না প্লিজ, আপনি এটা আপনার ডেথ সার্টিফিকেট নিয়ে আগে জজ কোর্টে মামলাটা কইরা ফেলেন, কইরা নিয়ে একটা সাকসেশন সার্টিফিকেট নিয়ে নেন, নিয়ে গিয়ে শুধু আপনার প্রপার্টি না, যদি আপনার ওইখানে যদি কোনো ব্যাংকে টাকা থাকে, গোল্ড থাকে, এই সবগুলা এখানে এই আন্ডার ইনহেরিটেন্স একটা আনতে হবে। তাই না? যখনই সাকসেশন সার্টিফিকেটটা পাওয়া যাবেন, ইউ আর ওয়ান অফ দ্য ওনার। আগের জমিতে নাম ঢুকান, পরে কি হবে, আপনি পরে কীভাবে আপনার বোনের কাছ থেকে সম্পত্তি আনতে পারবেন কি পারবেন না সেটা পরের হিসাব। আগে তো জমির মালিক হন, আপনি তো জমির মালিকই না হন, তো জমির মালিকটা হন। এবার তো না, ইনফ্যাক্ট ওনার যে বোন সেখানে রয়েছে তাকেও তো এই প্রসেসটা মেনটেন করে কিন্তু মালিক হতে হবে। অফকোর্স সেও তো সাকসেশন না করে, মিউটেশন না করে কিন্তু এই জমি কোনোভাবেই দখল করে রাখতে পারে, বাট বিক্রি করতে পারবে না অথবা অন্য কোনো কিছু করতে পারবে না। সো তাকে সেটা করতে হবে। তাহলে যে কোনো পক্ষই সেটা আগে করতে পারে, তাহলে কাজটা হয়ে যাবে, তারপরে গিয়ে তারা ভাগ বাটোয়ারা করে নিতে পারে। সেইটা অন্য হিসাব। আপনার ওই পরের হিসাবটা, আপনি যদি জমির মালিক না হন আপনি ক্লেম করবেন কীভাবে? আপনি তো জমির মালিক না এখনও। তো জমির মালিক আপনার ওয়াইফকে বলেন জমির মালিকটা আগে হোক, তারপরে দেখা যাবে ভবিষ্যতের কথা। পরে এগুলা অন এয়ারে এত কথা বলা যায় না ভাই, পরেরটা পরে দেখা যাবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আমরা যেখানে ছিলাম যে আপনি বাবা কেন ডিসকোয়ালিফাই করবে চাইল্ড কাস্টাডি, সেটা নিয়ে আপনি বলছিলেন। আচ্ছা, মারটা শেষ করলাম না, মার একটু এই জায়গাটা একটু খালি রাখছি। মার যদি মেন্টাল হেলথ ইস্যু থাকতে পারে, অনেকেরই থাকতে পারে, সেই ক্ষেত্রে অ্যাসেসমেন্ট হবে যে মা এ বাচ্চা পালার জন্য উপযুক্ত কিনা। অ্যাসেসমেন্ট যদি রেজাল্ট নেগেটিভ আসে, কি করবেন সেটা পরে বলতেছি, তাইলে এই মা এই বাচ্চা ফেরত পাবে না। আসেন এখন, তখন সোশ্যাল সার্ভিস বলবে ঠিক আছে মা তো আনফিট টু টেক দ্য কাস্টডি, কাম ব্যাক টু ফাদার। প্যারেন্টস কাছে আসবে, তো প্যারেন্ট যদি সব কিছু ঠিক থাকে তাহলে ফাদার কাস্টডি পাবে, আবার ফাদারও কাস্টডি নাও পেতে পারে। ফাদারের যদি এই যে প্রবলেমগুলো এতক্ষণ বললাম, সেম প্রবলেমগুলো যদি ফাদারেরও থাকে। আমাদের আরেকটি কল আছে। আচ্ছা, কলার আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? আমি ভাই বার্মিংহাম থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমি একটা ক্লেম করছি, ক্লেম করার পরে জি আমার দুই ইন্টারভিউ হয়েছে। দুই ইন্টারভিউ হওয়ার পরে এখন আবার 3 নম্বর বার ইন্টারভিউ লগি আমার ইয়ে দিছে, ডেট দিয়েছে। জি সিডি দিছে ইন্টারভিউ লগিয়া। এখন আমারে কিভাবে কি করব আমি তো বুঝিয়ান না। আমার অনেকে বলে যে 3বার ইন্টারভিউ তো আমি প্রথমে শুনছি। না, 3বার মানে হলো আপনার সেকেন্ড ইন্টারভিউর জন্য সেকেন্ড টাইম ডাকছে। 3বার মানে প্রথমে একটা হয়েছে হলো স্ক্রিনিং টেস্ট, এখন যেটা ফাইনাল ইন্টারভিউ অথবা সেকেন্ড ইন্টারভিউ আমরা বলি, অথবা সাবস্টেন্টিভ ইন্টারভিউ, সেটা আপনার দ্বিতীয়বার নিচ্ছে, তাই তো? এখন আবার যে সেটি 7 মাসের 2 তারিখ। জি, এটাই তো আপনি জানতে চাচ্ছেন। আমাদের হাতে একটু সময় কম আছে, আমি আনোয়ার ভাই আপনি অ্যান্সারটা দিবেন না আমি একটু বলে দিব? তুমি একটু বলে দাও। জি দর্শক, এটা আসলে অনেকের ক্ষেত্রেই হয়। আমরা জানি যে গভর্নমেন্ট কিছুদিন ধরে অ্যাসাইলাম সিকারদের ফাইনাল ইন্টারভিউ খুব সিরিয়াসলি নিচ্ছিল এবং সেক্ষেত্রে 2 আওয়ার্সের একটি স্লট করে দিয়েছে। আবার এই 2 আওয়ার্সের মধ্যে অনেক সময় ইন্টারপ্রেটারের কারণে আপনার ইন্টারভিউ সমস্যা হতে পারে, অথবা সবগুলো কোশ্চেন তারা আপনাকে জিজ্ঞেস করতে পারেনি যতটুকু জানা দরকার ছিল। এটা আনকমন না, এটা খুবই কমন। এখন অনেককেই আবার সেকেন্ড টাইম ডাকতেছে। সেই সেকেন্ড টাইম যখন ডাকতেছে তখন আপনাকে মাথায় রাখতে হবে প্রথমবার যে ইন্টারভিউটি দিয়েছেন সেটার সাথে যেন আপনার সামঞ্জস্য থাকে ইন্টারভিউর, এবং আপনি খুব ভালো করে আগের ইন্টারভিউ ট্রান্সক্রিপ্টটা চেয়ে নেবেন তাদের কাছে। তারা
অটোমেটিকভাবে সেটা পাঠায় না। আপনি একটা ইমেল করবেন তাদেরকে যে ভাই আমার যে ইন্টারভিউটা আমি দিয়েছি সেই ইন্টারভিউ ট্রান্সক্রিপ্টটা আমাকে দিয়ে দাও, তাহলে প্রথম ইন্টারভিউ দ্যাট মিনস স্ক্রিনিং ইন্টারভিউ এবং সেকেন্ড ইন্টারভিউর প্রথম পার্টটা সেটার স্ক্রিপ্টগুলো ভালো করে পড়ে যাবেন এবং ভালো প্রিপারেশন নিয়ে যাবেন। এটা খুবই কমন ইস্যু এখন, এটাতে ভয় পাবার কোনো কারণ নেই। এরপরে আপনি ফাইনাল সাবমিশন দিতে পারবেন যখন 2টা ইন্টারভিউ হয়ে যাবে। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আনোয়ার ভাই, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে বলা হয়েছে কন্ট্রোল রুম থেকে যাওয়া টাইম ওভার। আপনি যদি আর কিছু বলতে চান। না, তাহলে তো আমাদের ওই জিনিসটা শেষ ছিল না। আমরা আজকে মনে হয় আমরা করতে পারছি না। আমরা চাইল্ড কাস্টাডির এই ব্যাপারটা আমরা সিরিয়াসলি কথা বলবো একসময়। এইটা আমাদের সমাজে অনেক অজ্ঞতা আছে, অনেক লোভফল আছে। আমি বিনীত অনুরোধ করতেছি আবার সকল বাবা এবং মাকে, দয়া করে বাচ্চাকে অবহেলা করবেন না। বাংলাদেশের মতো অ্যাটিটিউড নিয়ে এই দেশে বাচ্চা পালবেন না। 1, 2, যদি এখানে ল বুঝতে কোনো সমস্যা হয় আপনারা সবাই বাবা এবং মা একটা প্যারেন্টিং কোর্স করে নেবেন। আপনার প্যারেন্টিং কোর্সে বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করবেন সেগুলা বলে দেয়া থাকবে। অ্যান্ড সর্বশেষ, বাচ্চার ওয়েলবিং, মেন্টাল ডেভেলপমেন্ট, হার্ম, এইসব বিষয়ে খাওয়া দাওয়া যত কিছু আপনারা নিজেরা না করে আপনারা আপনার জিপিকে ইনভলভ করবেন। আপনার জিপি যে পরামর্শ দিবে সেইভাবে চলবেন। নিজে পিটাইয়া বাচ্চা খাওয়ানোর চেষ্টা করবেন না। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ আনোয়ার ভাই আপনাকে সুন্দর অ্যাডভাইস করবার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই শেষ করতে হবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।